জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই কাজ করছে ইসি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে সিইসি এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলিয়ান জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা। ইসি সানাউল্লাহ বলেন, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন হতে পারে, এতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। We are supporting the Election Commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the Elections Commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas. মাননীয় প্রধান উপদেষ্টা একটা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো অংশীদারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে, তাই সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। দেশ পুনর্গঠনেও তাদেরই এগিয়ে আসতে হবে। তরুণদের হাত ধরেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে বলে আশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। জুলাই হত্যার বিচার কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন 3 থেকে 4টি মামলার রায় দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন বিচার সহ সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এ সময় জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য
নিজেদের সৌমিত্র রাখুন। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ১৩ বছর আজ ২০১২ সালের এই দিনে নিজ বাসায় এই দম্পতিকে হত্যা করা হয়। বিগত সময়ে রাষ্ট্রীয় ব্যর্থতা, ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা সহ নানা কারণে আলোচিত হত্যাকাণ্ড আলোর মুখ দেখেনি অভিযোগ করে অন্তর্বর্তী সরকার এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার কাজ শেষ করবে বলে প্রত্যাশা সাগর রুনির পরিবার ও গণমাধ্যম কর্মীদের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, হত্যার প্রতিবেদন জমা না দেওয়ায় সাগর রুনি দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছড়ানো, চুরি ডাকাতি বলে ভিন্ন দিকে মোড় দেওয়ার পায়তারা হয়েছে। সাগর রুনি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, এটি বিচারহীনতা ও সাংবাদিকদের টুঁটি চেপে ধরার প্রকৃত উদাহরণ। চলতি বছরের মধ্যেই সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। এদিকে আগামী ৪ এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। আইনজীবীদের আশা, এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা বের হয়ে আসবে প্রতিবেদনে। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামিদুল ইসলাম। এর আগে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। গত 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুদক। দুদক বলছে, দুর্নীতি করে ৬ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। দশটি ব্যাংক হিসেবে জমা ও উত্তোলন মিলিয়ে ২৯৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণিত হয় ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নামে পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। এছাড়া কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধেও ২ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানায় সংস্থাটি। কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১৫, সাবেক শিল্পমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ১২ কোটি ৯৫ লক্ষ টাকা বেশি সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসাবে প্রায় ২৯৬ কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ায় প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। প্রাথমিক সহকারী শিক্ষক 2023 ব্যানারে আন্দোলনকারীদের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রাথমিক শিক্ষকদের তৃতীয় দফা নিয়োগে হাইকোর্টের রায় প্রহসনমূলক উল্লেখ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। এদিকে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরাও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর 12:15টার দিকে আলোচনার জন্য 7 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। আন্দোলনকারীরা বলছেন, এনটিআরসিএ এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষা নিলেও মাত্র 5টিতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12-13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বঞ্চিতরা বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বর্তমান সরকার আমাদেরকে নিয়োগ করেছেন এবং আমাদেরকে নিয়োগপত্রও দিয়েছেন, তাহলে সেই সরকার কেন আমাদেরকে যোগদান করছে না? আমাদের 6531 জনে নিয়োগ পুনরায় বল চাই এবং আমরা আজকে আমাদের যোগদান চাই। আমাদের নাম, রুল, রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে বিগত সরকার ক্ষমতায় থাকতে এই চাকরি অন্যরা করতেছে। আমরা আশাবাদী ডক্টর ইউনূস সাহেব এবং শিক্ষা উপদেষ্টা আমাদের জন্য সুপারিশ করবেন। কর্মসূচি থাকবে এবং পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা যাব। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করেছেন আটক বিডিআর সদস্যদের স্বজনরা। ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল সহ 6 দফা দাবি জানায় বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় শহীদ মিনারে অবস্থান নেন সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরি ফিরিয়ে দেয়া সহ ক্ষতিপূরণের দাবি তোলেন তারা। সবশেষ জামিন শুনানিতে মুক্তি না পাওয়ায় হতাশা তুলে ধরেন জেলবন্দি বিডিআর পরিবারের সদস্যরা। হত্যা ও বিস্ফোরক মামলার 2010 সালের আইন বাতিল করে তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিডিআর সদস্যদের স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়া ব্র্যাক ব্যাংকের সিলেট রিজন হেড রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান। কনফারেন্সে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। কনফারেন্সে লিড ব্যাংক ছিল ব্র্যাক ব্যাংক। শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল, তাদেরকে উত্তর অঞ্চলে প্রবেশ করতে দিতে দেরি করছে। এছাড়া গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না তেল আবিব। এসব কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হামাসের মুখপাত্র আবু উবাইদা। এ পরিস্থিতিতে গাজায় সেনাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশি স্পোর্টস ব্র্যান্ড দৌড়। মঙ্গলবার বিকেলে বাফে ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। বছর জুড়ে বাংলাদেশ নারী, পুরুষ ও বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট দেবে দৌড়। বিগত বছরগুলোর হিসেবে অনুযায়ী প্রায় কোটি টাকা সাশ্রয় হবে। জার্সি বিক্রির লভ্যাংশ নিয়েও আলোচনা চলছে। দৌড় সাথে চুক্তি হয়েছে 2 বছরের জন্য। আগামী 26 ফেব্রুয়ারি নারীদের আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগেই ফিফা ও এএফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমোদন নেবে বাফুফে। তবে কিট স্পন্সরের জন্য অন্য কোনো স্পন্সরে প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কেটিং কমিটি চেয়ারম্যান ফাহাদ করিম। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত প্রথিতযশা ডিজাইনারকে
বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতেই ডিজাইনারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান দৌড়ের সিইও আবিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।